18 এপ্রিল 2001 সালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি দল। তাদের উদ্দেশ্য ছিল ভয়ানক। কয়েকদিন ধরে সীমান্তে উত্তেজনা চলছিল। এই ছোট লোক বাংলাদেশিদের একটা শিক্ষা না দিলেই নয়। ইচ্ছে একটা দেশ হয়ে ওরা আবার চোখ রাঙায় কি করে? চোখটা তাই গেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে ঘরবাড়ি, ফেলতে হবে লাশ, জায়গাটাকে শ্মশান বানাতে হবে রাতের আধারেই। কিন্তু বিএসএফ সদস্যদের জানা ছিল না কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে তাদের কপালে। জানলে এই পথে পা বাড়ানোর সাহস তাদের কোনোদিনও হতো না। প্রিয় দর্শক, বলছিলাম 2001 সালে সংগঠিত বাংলাদেশ সীমান্তরক্ষীদের বীরত্বে গাথা এক দুঃসাহসী ও অদম্য শক্তি নিয়ে বীর দর্পে জয়ী হওয়া বড়াইবাড়ি যুদ্ধের কথা। যুদ্ধ বড়াইবাড়ি হলেও ঘটনা শুরু ছিল সিলেটের পাদুয়া থেকে। তৎকালীন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়ে। এমন অবস্থায় বিডিআর একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআর এর অপারেশনাল ক্যাম্পে 6 রাউন্ড গুলি করে বসে। জবাবে বিএসএফ এর ক্যাম্পটি 4 দিক দিয়ে ঘিরে ফেলে বিডিআর এবং 70 জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে বিএসএফ বড়াইবাড়ি আক্রমণের পরিকল্পনা করে, যেটা ছিল সিলেটের পাদুয়া থেকে 250 কিলোমিটার পশ্চিমে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সীমান্তের উপর দিয়ে পাকা সড়ক নির্মাণ করা ও বড়াইবাড়ি 4 কিলোমিটার অতি উর্বর জমি ভারতের দখলে আনা। সে লক্ষ্যে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন সেনাঘাঁটি থেকে রাতের আধারে 3 প্লাটুন ক্যাটসাই কমান্ডো ও অতিরিক্ত আরো 200 বিএসএফ জওয়ান গোপনে বাংলাদেশের ওপারে অবস্থান নেয়। সাথে প্রস্তুত করে রাখা হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। এটা স্পষ্টই আন্তর্জাতিক আইনি পরিপন্থী, একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত করার হীন চক্রান্ত। সেরাতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে দেশের একাংশ পাহারা দিচ্ছিলেন মাত্র 11 জন বিডিআর জওয়ান। পর্যবেক্ষণ টাওয়ার ও প্রয়োজনীয় জিনিসপত্রে তেমন ব্যবস্থা না থাকায় কমান্ডার নজরুল ইসলাম দিনের বেলায় ভারতীয় হায়নাদের প্রস্তুতি সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি। তবে তার সতর্ক চিত্র অজানা বিপদ গন্ধ পেয়েছিল যখন বিকেল 5টায় কোনো ধরনের উপলক্ষ ছাড়াই বিএসএফ এর পক্ষ থেকে একটি পতাকা বৈঠকের চিঠি আসে। তা ছিল মূলত একটি ফাঁদ। তিনি চিঠির কোনো সাড়া না দিয়ে সৈন্যদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিলেন। 2001 সালের 18 এপ্রিল রাত 3টা। অসংখ্য শহীদের রক্তে কেনা আমাদের পবিত্র ভূমিকে ছিনিয়ে নিতে ভারতীয় কমান্ডো ও সেনা ও বিএসএফ এর যৌথ বাহিনীর প্রায় 3 ব্যাটালিয়ন সদস্য বাংলাদেশ সীমানার ভেতরে ঢুকে পড়ে। এরপরেই আসে লাল মিয়ার বুদ্ধিদীপ্তি ভূমিকার কথা। বিএসএফ বড়াইবাড়ি ঢুকলেও সেখানকার বিডিআর ক্যাম্পের সঠিক অবস্থান জানা ছিল না। লাল মিয়াকে ধরে জিজ্ঞেস করলে তিনি বিডিআর ক্যাম্প থেকে একটু দূরের একটি ক্যাম্প সদস্য একটি ঘর দেখিয়ে দিলেন। রাতের অন্ধকারে হানাদার বাহিনীর সেটাকে ক্যাম্প মনে করে ঘিরে ফেলার জন্য 3 দিক থেকে এগুতে শুরু করলো। ওদিকে লাল মিয়া এক ছুটে বিডিআর ক্যাম্পে এসে হাজির। ঘটনা খুলে বলে আরেক ছুটে গ্রামে গিয়ে পড়লেন। লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে, দেশ রক্ষা করতে হবে। সেই সাথে লাল মিয়া ভাবতে থাকে মাত্র 11 জন বিডিআর জওয়ানের কাঁধে পুরো দেশের স্বাধীনতার ভার চাপিয়ে আমরা বসে থাকতে পারি না। ঘটনার জেনে বড়াইবাড়ি ক্যাম্প থেকে সাথে সাথে ওয়্যারলেসে খবর চলে যায় পার্শ্ববর্তী হিজলমারি ও খেউয়ারচর বিডিআর ক্যাম্পে। কিন্তু তারা আসার আগেই বিএসএফ পুরো ক্যাম্পে এলাকা জুড়ে গুলি বৃষ্টি শুরু করে। আক্রমণ শুরু হওয়ার পর বিডিআর এর 11 জন জওয়ান প্রথম 10 মিনিট টু শব্দ করেনি। এটা ছিল বিডিআর এর মাইন্ড গেমের অংশ। বিপরীত দিক থেকে কোনো সাড়া না পেয়ে বোকা বিএসএফ ভেবে বসে বিডিআর বোধহয় পালিয়ে গেছে। অন্ধকারে অসতর্ক হয়ে হানাদার বাহিনীর একটি অংশ আসল বিডিআর ক্যাম্পের কাছে আসতেই একযোগে গর্জে উঠল বাংলাদেশের 4টি মেশিন গান। মিনিটে 700 রাউন্ড গুলি ছোড়ার ক্ষমতা সম্পন্ন ভয়ঙ্কর আরপিডি সাব মেশিন গানের আঘাতে মুহূর্তেই কাটা কলা গাছের মতো হয়ে পড়ে গেল কয়েকশো ভারতীয় সৈন্য। 11 জন বিডিআর এর বুদ্ধিমত্তা ও পাল্টা আক্রমণের প্রচণ্ডতায় দিশেহারা হয়ে পালাতে শুরু করে দখলদার ভারতীয় যৌথ বাহিনী। তারা ভেবে বসে পেছন দিক থেকে অসংখ্য বিডিআর তাদের পুরো বাহিনীকে ঘিরে ফেলেছে। তাই প্রাণ বাঁচাতে এলোপাতারি গুলি ছুটতে ছুটতে ভারতের সীমানার দিকে ছুটতে থাকে। এ লড়াই চলে 42 ঘণ্টা ব্যাপী। সেবার নগ্ন হামলার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিল বিডিআর ও বীর জনতা। 16 জন সৈন্যের লাশ ফেলে কাপুরুষের ন্যায় পালিয়ে গিয়েছিল বিএসএফ। বিডিআর সৈন্য শাহাদত বরণ করেছিলেন দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে। তারা হলেন ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান, মাহফুজুর রহমান ও আব্দুল কাদের। সেদিন আরো 7 জন বিডিআর সদস্যের পাশাপাশি 6 জন গ্রামবাসীও আহত হন। গ্রামবাসীর হাতে ধরা পড়ে অক্ষয় কুমার ও বিমল প্রসাদ নামক 2 বিএসএফ হায়না। যুদ্ধের প্রথম দিকে ইন্ডিয়া 16 জন সৈন্যের নিহত হবার কথা অস্বীকার করে বসে। তারা বলে তাদের মাত্র 3 জন বিএসএফ সদস্য নিহত হয়েছে। কিন্তু বিডিআর
যখন এক এক করে 16 জন বিএসএফ এর মরদেহ হস্তান্তর করে ভারতের কাছে, তখন সত্য স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এতদিন পেরিয়ে গেলেও কুড়িগ্রাম জেলার প্রায় 50 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তে বড়াইবাড়ি গ্রামের মানুষ এখনো সেদিনের ঘটনা মনে করে শিউরে ওঠে। আবার সেই সাথে গর্বিত হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের এমন অভূতপূর্ব বীরত্বের সাক্ষী হতে পেরে। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, তারা সংখ্যায় কয়েক গুণ হতে পারে, কিন্তু দেশ মাতৃকাকে রক্ষার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার মধ্যে সাহসের যে স্ফুলিঙ্গ, তা বিটিআর এর ওই 11 জন জওয়ানের মধ্যেই ছিল। সেই সাহসের জোরেই আজ থেকে 24 বছর আগে তারা ঠেকিয়ে দিতে পেরেছিল দখলদার ভারতীয় বাহিনীকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।